হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান। আজকে ২ টা বিষয় নিয়ে কথা বলব। আজকের ভিডিওটি খুব সম্ভবত যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন এবং এই মুহূর্তে যে সকল স্টুডেন্ট পর্তুগালে বসবাস করতেছেন, তাদের জন্য খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি দেখাবো যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা পর্তুগালের কোন ইউনিভার্সিটি এবং কোন ডিপার্টমেন্টে আবেদন করলে 100% আপনি অফার লেটার পাবেন। এবং দ্বিতীয়ত যে সকল স্টুডেন্ট এই মুহূর্তে পর্তুগাল বসবাস করতেছেন, তারা ঠিক কি উপায়ে আপনারা আপনাদের সময়টাকে ইউটিলাইজ করলে বর্তমানে পর্তুগালের যে বেসিক সেলারি তার ৩ গুণ আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ভিডিওটা পুরোদমে শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আপনাদের কাছে। আমাদের সাপোর্টার ওয়েবসাইটে আপনি গেলেই দেখতে পাবেন যে আমরা একটা প্রি-বুক সেকশন খুলেছি। এই প্রি-বুকে যে সকল স্টুডেন্টরা আসবে তারা কি সেবা পাবে? এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। এই প্রি-বুকের আন্ডারে যে সকল স্টুডেন্টরা আসবেন, তাদের সার্টিফিকেশন, লিগ্যালাইজেশন থেকে শুরু করে তাদের স্পন্সরের ডকুমেন্টেশন গুলো এই প্রি-বুকের আন্ডারে তারা ঠিক করে নিতে পারবেন। নরমালি কি হয়? যখন একজন অ্যাপ্লিক্যান্ট এপ্লাই করতে যাবে, তখন গিয়ে দেখতে পারে যে আসলে তার সার্টিফিকেট গুলো লিগ্যালাইজেশন করা নেই, অ্যাপোস্টিল করা নেই বা তার অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো ঠিকঠাক করা নেই। যখন সে এগুলো ঠিকঠাক করে অ্যাডমিশন প্রক্রিয়াটা শেষ করলো, অফার লেটার পেয়ে গেল, তখন গিয়ে সে দেখতে পেল আসলে তার স্পন্সর কে হবে এটা সে জানে না বা স্পন্সর ঠিক করা নেই বা স্পন্সর যিনি আছেন তার আসলে ডকুমেন্টেশন গুলো ঠিক নেই। তখন হয় কি এই যে লম্বা একটা জার্নি যে সে ইতিমধ্যেই পার হলো শুধুমাত্র স্পন্সর ঠিক না থাকার কারণে বা তার ফান্ডিংটা ঠিক না থাকার কারণে সে আসলে তার পুরো প্রক্রিয়াটা থেকে ছিটকে গেল বা তার ভিসা রেশিও কমে গেল বা ভিসা থেকে রিজেকশন পেয়ে গেল। আমরা এই প্রি-বুকটাতে আসলে এগুলো নিয়েই কাজ করব। আমরা আপনার এসওপি নিয়ে কাজ করব। আমরা আপনার সার্টিফিকেশন লিগ্যালাইজেশন নিয়ে কাজ করব এবং একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে গিয়ে আপনার যেই ধরনের ডকুমেন্ট গুলো প্রয়োজন, এগুলো এই প্রি-বুকের আন্ডারে আপনাদেরকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এবং আফটার অল আমরা আপনার স্পন্সর কে হবে তার একটা ক্যাটেগরি নির্ধারণ করে দেব এবং যে স্পন্সর হবে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার ট্যাক্স ফাইল, তার ফান্ড গুলো কিভাবে আসলে ইউটিলাইজ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই প্রি-বুকে ওয়ান টু ওয়ান কনসালটেশন এর মাধ্যমে আপনাদেরকে ঠিক করে দেব। সো সবাইকে ওয়েলকাম। আমাদের ইউ স্টাডি সাপোর্টের ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে গিয়ে আপনারা প্রি-বুক সেকশনে এনরোল করে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশন নিয়ে আপনাদের ডকুমেন্ট গুলো ঠিক করুন। এই ছিল অ্যানাউন্সমেন্ট। আমরা আমাদের মূল ভিডিওতে আসি। প্রথমে বলছিলাম আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সকল স্টুডেন্ট পর্তুগাল আসতে চাচ্ছেন, তারা ২ টা ইউনিভার্সিটি চুজ করতে পারেন। প্রথমত হচ্ছে নোভা ইউনিভার্সিটি, এফসিএসএস নোভা, সেকেন্ড হচ্ছে পোর্তো, এফসিএস পোর্তো। এই ২ টা ইউনিভার্সিটির মডার্ন লিঙ্গুইস্টিক নামে একটা ডিপার্টমেন্ট আছে এবং এই মডার্ন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স ইন ট্রেন্স অ্যান্ড নর্থ আমেরিকান স্টাডিজ। এই সাবজেক্টটা মেইনলি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য অর্গানাইজড করা। এই সাবজেক্টটা সম্পর্কে পুরো ওয়ার্ল্ডের বা বাংলাদেশের মানুষজন খুব কম জানে। এখানে অ্যাপ্লিক্যান্ট কম হয়। যার কারণে আপনি যদি এখানে আবেদন করেন, অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এই জায়গাটাতে আসলে এইটা পড়াশোনার স্ট্রাকচারটা কেমন? দেখেন এখানে নর্থ আমেরিকান স্টাডিজ নিয়ে পড়াশোনা করা হবে, যেটা হচ্ছে ইতিহাস বেস একটা স্টাডি। আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সকল স্টুডেন্ট থাকে তারা নরমালি এই কেন্দ্রিক সাবজেক্ট গুলোই তারা আসলে বাংলাদেশে ব্যাচেলর বা মাস্টার্স করে থাকে। তো তারা যখন এই সাবজেক্টটাতে আবেদন করবে বা এই প্রোগ্রামটাতে আবেদন করবে, তখন তাদের প্রোগ্রাম ম্যাচ হওয়ার সম্ভাবনা 90% হয়ে যায়। তখন অফার লেটার পাওয়াটা অনেক বেশি ইজি হয়। আরেকটা বিষয়, যারা ইংলিশ ডিপার্টমেন্টের আছেন, নরমালি এই ডিপার্টমেন্টটা মডার্ন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট এবং মাস্টার্স ইন ট্রেন্ডস অ্যান্ড নর্থ আমেরিকান স্টাডিজ এই প্রোগ্রামটা ইংলিশ ডিপার্টমেন্টের একটি বাই প্রোডাক্ট। যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন, বাংলাদেশে ব্যাচেলর করতেছেন বা মাস্টার্স করতেছেন, তাদের জন্য এই সাবজেক্টটা একদম 100% ম্যাচেবল একটা সাবজেক্ট। সো যারা ইংলিশ ডিপার্টমেন্টে আছেন তারা যদি এই সাবজেক্টটাতে আবেদন করেন, আপনাদের অফার লেটার পাওয়ার এনশিওরড অলমোস্ট 100% এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও যদি কেউ আবেদন করেন, তাদেরও অফার লেটার পাওয়া অলমোস্ট 100%। সো ২ টা ইউনিভার্সিটির নাম মনে রাখবেন। একটি হচ্ছে এফসিএস নোভা, আরেকটি হচ্ছে এফসিএস পোর্তো। এই ২ টা ইউনিভার্সিটির মডার্ন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স ইন ট্রেন্ডস অ্যান্ড নর্থ আমেরিকান স্টাডিজ। আপনারা এখানে আবেদন করবেন। আমার ধারণা এখন পর্যন্ত এইখানে এই ইনটেকে ২০২৬ এর সেপ্টেম্বর ইনটেকে আবেদন পড়েছে মাত্র ১৭ টা। তার মধ্যে ১১ জন তারা নির্বাচন করছে। আচ্ছা, এখন আমি কিভাবে জানলাম এই প্রক্রিয়াটা? সেটা হচ্ছে আমি এই ডিপার্টমেন্টেরই একজন ছাত্র। আমি এফসিএস নোভোর মাস্টার্স ইন ট্রেন্ডস অ্যান্ড নর্থ আমেরিকান স্টাডিজ এর এই প্রোগ্রামের একজন ছাত্র। আমি নরমালি জানি যে এই কতগুলো আবেদন এই ডিপার্টমেন্টে করলো, নতুন মুখ কারা আসলো
এবং আমি এদের সাথে কথা বলে এই বিষয়টা এনশিওর হতে পারলাম যে এখানে আসলে যে সকল স্টুডেন্টরা আবেদন করে মোটামুটি সবার অফার লেটার হয়। এখন কথা হচ্ছে শুধু অফার লেটারটা পেলেই তো হবে না। এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নোভা ইউনিভার্সিটি কিন্তু নন রিফান্ডেবল একটা ইউনিভার্সিটি, এফসিএস নোভা। বাট এখানে মজার বিষয়টা হচ্ছে আপনি যদি এফসিএস নোভাতে আবেদন করেন এবং আপনি এই নন রিফান্ডেবল এই পলিসিটা মেনেই আপনি এখানে অ্যাডমিশন নেন, আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অলমোস্ট 99%। এটা একটা ট্রিক্স। আপনাকে যখন ইমেইল করা হবে ইউনিভার্সিটি থেকে, ওরা আপনাকে ইনশিওর করেই ইমেইলটা করবে যে তুমি জানো আগে যে আমার ইউনিভার্সিটি কিন্তু নন রিফান্ডেবল। অনেকে ভয়ে এটাতে আর আগায় না। বাট আপনি যদি সাহস করে আগান, আপনি কনফার্ম থাকেন, আপনার যদি ফাইন্যান্স মোটামুটি লেভেলে ভালো থাকে, আপনি এখানে ভিসা পেয়ে যাবেন এবং পড়তের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমি আশা রাখবো বাংলাদেশের যে সকল স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন বা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন, তারা এই ২ টা ইউনিভার্সিটির ২ টা ডিপার্টমেন্ট চুজ করবেন। আমি মোটামুটি সিউর যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিনিমাম লেভেলেরও থাকে, আপনারা এখানে অফার লেটার পেয়ে যাবেন। অলমোস্ট 100% পেয়ে যাবেন। আর এই জায়গার টিচার গুলো এত সুন্দর হয়, এই ডিপার্টমেন্টের টিচার গুলো তারা আসলে সংস্কৃতি মনা শিক্ষক তো, এরা আপনাকে খুব সুন্দরভাবে আপন করে নিবে। এরা রোবটিক না, এরা আ আ প্রচুর enjoyable পারসন। আপনি ক্লাস করলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কত চমৎকারভাবে আপনাকে শেখানো হচ্ছে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে রিকমেন্ড করতেছি যে আপনারা এই ২ টা ডিপার্টমেন্টের এই প্রোগ্রামটা আপনারা চুজ করবেন। এবার আসি আমার সেকেন্ড পয়েন্টটাতে হচ্ছে যেই সকল স্টুডেন্ট এই মুহূর্তে পর্তুগালে বসবাস করতেছেন, তারা তাদের সময়টাকে ইউটিলাইজ করে কিভাবে বর্তমানের যে পর্তুগালের বেসিক সেলারি ৯০০ বেশি এবার এর প্রায় ৩ গুণ আপনি ইনকাম করতে পারেন। এর জন্য অনেকগুলো উপায় আছে। আমি আপনাদের সামনে ৩ টা উপায় উল্লেখ করব। নাম্বার ১, আপনি চাইলে লজিস্টিক্স সাপোর্ট এর মাধ্যমে আপনার এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। নাম্বার ২, ডকুমেন্টেশন এর মাধ্যমে আপনি এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। নাম্বার ৩, ফটোগ্রাফি। যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন, আপনার হয়তো সপ্তাহে সর্বোচ্চ ৩ দিন ক্লাস থাকবে। যারা ব্যাচেলর প্রোগ্রামে আসেন তাদের ৪ দিন বা কারো ৫ দিনের মতো হতে পারে। তারপর আপনাদের যারা ব্যাচেলর তাদের হাতে ৩ দিন পর্যন্ত সময় পাবে। আর যারা মাস্টার্সে আসতেছেন তারা ৪ দিন পর্যন্ত সময় পাবেন। তো এই ৪ টা দিন আপনি যদি ইউটিলাইজ করতে পারেন, আপনার কোথাও জব করা দরকার নেই। আপনার কোনো বস দরকার নেই। আপনি আপনার নিজেরই বস হয়ে আপনি চাইলে এই ৩ গুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন। লজিস্টিক্স সাপোর্টটা কি? এটা আপনার ১ম এ বুঝতে হবে। আমি ১ নাম্বার পয়েন্টটা নিয়ে ১ম এ কথা বলছি, সেটা হচ্ছে লজিস্টিক্স সাপোর্ট। আপনারা জানেন পর্তুগালটা হচ্ছে টুরিস্ট বেস একটা কান্ট্রি। এই জায়গাতে প্রতি বছর হাজার টুরিস্ট আসে। যতগুলো টুরিস্ট আসে, অত পরিমাণ সার্ভিসও পর্তুগালে নাই। তো এটা আপনার জন্য একটা সুযোগ যে আপনি এই অপরচুনিটি আপনি কাজে লাগাবেন। যেই টুরিস্ট গুলো এখানে আসে তারা বিভিন্ন ট্যুর গাইডের সাথে কন্ট্রাক্ট করে তারপরে এখানে আসে। তারা এখানে আসার আগেই তাদের ভেহিকল সার্ভিসটা কনফার্ম করতে চায়, তাদের হোটেল সার্ভিসটা কনফার্ম করতে চায় এবং তারা যেই সকল প্লেস ঘুরতে যাবে সেই প্লেস গুলো কনফার্ম করতে চায় যে এই প্লেস গুলো সিকিউরড কিনা। আপনি যখনই এই গ্রুপগুলোর সাথে জয়েন হবেন বা আপনি নিজেই একটা ট্যুর গাইড হিসেবে নিজেকে এস্টাবলিশ করবেন, তখন এই টুরিস্টরা আপনার সাথে যোগাযোগ করা শুরু করবে এবং আপনি এদেরকে গাইড করবেন। তাদের ডে 1 থেকে একদম লাস্ট ডে পর্যন্ত তারা যে হোটেলগুলোতে থাকবে, যেই রেস্টুরেন্টগুলোতে খাবে, যে স্থানগুলো তারা ঘুরতে যাবে, এই স্থানগুলো নির্বাচন করা, তাদেরকে জানানো, তাদের সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশন করা। এগুলো করে আপনি কিন্তু তাদেরকে একটা পুরো ফুল প্যাকেজের আন্ডারে নিয়ে আসতে পারেন। আপনি বিলিভও করতে পারবেন না। আপনি যেটা চিন্তা করছেন তার চাইতেও বেশি টাকা এখানে আপনি এই 1 উইকে আপনি ইনকাম করতে পারবেন এখানে। আমি যদি আপনাকে কথায় বলি এটা আপনি পার উইকে এখানে 1000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। জাস্ট 1 উইকে আপনি যদি এই ট্যুর গাইডটা খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারেন। এটা যে অনেক ইজি ব্যাপার তেমন না। আপনি যখনই একজন নিজেকে ট্যুর গাইড হিসেবে প্রকাশ করবেন, আপনাকে অনেক বেশি স্কিলড হইতে হবে। আপনাকে পর্তুগালের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। এই জায়গার সমস্ত পরিবেশ এবং আপনার টুকটাক কথা বলতে জানতে হবে। কিছু পর্তুগিজও জানতে হবে। তো আপনাকে স্কিলফুল হইতে হবে। তারপরেই না আপনি আসলে পার উইকে 1000 ইউরো ইনকাম করতে পারবেন, তাই না? এবং একই সাথে আপনার অনেক বেশি লিঙ্ক আপ থাকতে হবে। আপনি যে হোটেলগুলো আছে এদের সাথে পরিচিতি থাকতে হবে। গাড়ি রেন্ট করে তাদের সাথে পরিচিতি থাকতে হবে। তখনই আপনি আসলে এই সেবাটা খুব স্যাটিসফাই হিসেবে দিতে পারবেন এবং যারা টুরিস্ট আছে তারা আপনার উপর খুশি হয়ে আপনাকে আসলে ডোনেট করবে। আপনার প্রাইসের বাইরে গিয়েও। ২ নাম্বার বিষয় নিয়ে কথা বলি। ২ নাম্বার বিষয়টা হচ্ছে ফটোগ্রাফি। তো সেম আবারও আমি সেই টুরিস্টের কাছেই চলে আসি। যেহেতু প্রচুর টুরিস্ট আসে এবং দর্শনীয় স্থানও অনেক। আপনি যদি ফটোগ্রাফি করেন, আসলে এইখানে ফটোগ্রাফিটা আপনার
আইডিয়াটা চেঞ্জ করতে হবে। আমি যেটা থিংকিং করি যে আপনার আসলে কোন সার্ভিসেরই আপনার কোন প্রাইস থাকবে না। আপনি এখানে ডোনেশন সিস্টেম নিয়ে আসবেন। আপনি যখন ডোনেশন সিস্টেমটা নিয়ে আসবেন, আপনাকে মানুষ সাদরে গ্রহণ করবে। কারণ আপনি আমারই ছবি তোলেন, আমি একজন টুরিস্ট। আপনি ছবি তোলার পর আমাকে ছবি দেখালেন। আমার ছবিটা পছন্দ হলো। আমি বললাম যে এটা প্রাইস কত? এবং আপনি যদি তখন আমার সাথে ডিল করেন আসলে আমি এটা প্রাইসের জন্য তুলিনি। আমি এটা ডোনেশনের জন্য তুলেছি। তোমার যদি মনে চায়, তোমার যদি ভালো লাগে তুমি আমাকে ডোনেট করতে পারো। বাট এটার কোনো প্রাইস নেই। আপনি সিউর থাকেন সে কখনোই আপনাকে ৫ থেকে ২০ ইউরো নিচে দেবে না। কখনো এটা ১০০ ইউরো পর্যন্ত চলে যায়। তো আপনি যদি পার ডে ৩০ জনের ছবি তুলতে পারেন এবং ৩০ জন যদি সেই ছবিটা পছন্দ করে, আপনি চিন্তা করে দেখেন আপনার আসলে পার ডে ইনকামটা কত হতে পারে। এই ২ টা উপায়ই কিন্তু আপনি চাইলেই আপনার পক্ষে সম্ভব। আপনার টাইম মেইনটেইন করে, পড়াশোনার টাইম মেইনটেইন করে, আপনার নিজের সময়কে ইউটিলাইজ করে, আপনি নিজেকে ইউটিলাইজ করে, আপনার স্কিলটা কাজে লাগিয়ে কিন্তু চাইলে আপনি এই কাজগুলো করতে পারেন। এবং সর্বশেষ একটা বিষয় নিয়ে কথা হবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এটা স্বীকার করতে আসলে কারোরই মানে অস্বীকার করা নাই। পর্তুগালের এই জায়গাটাতে D1 মিনস হচ্ছে ওয়ার্ক ভিসার লোকজনই বেশি বা D1 ইমিগ্রেন্টই বেশি। এটা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে। এই জায়গাটাতে প্রবলেম যেটা হয় যারা D1 এ আসে তারা ডকুমেন্টেশনটা একটু কম বুঝে বা তারা ডকুমেন্টেশনটা এরেঞ্জ করতে পারে না। তো আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি আসলে ডকুমেন্ট নিয়েই থাকেন, আপনি রিসার্চ করেন, আপনি পড়াশোনা করেনই আসলে এই সোর্স নিয়ে, রিসোর্স নিয়ে আপনি পড়াশোনা করেন। সো আপনার তো আসলে ডকুমেন্টেশন এ না বোঝার কিছু নেই। আপনি একটু সময় দিলেই পর্তুগালের যত ধরনের ডকুমেন্টেশন এর কাজ আছে এগুলা বোঝা সম্ভব। তো আপনি কিন্তু চাইলে এই ডকুমেন্টেশন সার্ভিসটা করতে পারেন। এখানে কি ধরনের ডকুমেন্টেশন সার্ভিস আছে? ১ম হচ্ছে আপনার আইমা কেন্দ্রিক একটা ডকুমেন্টেশন সার্ভিস। আইমাতে আপনাকে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট চায়। এই ডকুমেন্টটা চাইলে আপনি সার্ভিস দিতে পারেন। তার কাছেই থাকবে সব ডকুমেন্ট, সেই এরেঞ্জ করবে। বাট আপনি শুধু অর্গানাইজ করে দিবেন। একটা বিষয়। ২ নাম্বারটা হচ্ছে আপনি জানেন যে এই জায়গার আমাদের মেক্সিমাম বাংলাদেশে বা ইমিগ্রেন্ট তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে ফুড ডেলিভারি। কিন্তু ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খোলাটা কিন্তু ইজি না। কিন্তু আপনি স্টুডেন্ট আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন? আপনি এই স্কিলড হইতে পারেন যে কিভাবে আসলে অ্যাকাউন্ট গুলা খোলা হয়। Uber, Bolt, Glovo এর অ্যাকাউন্ট গুলা খোলা হয়। আপনি সেই ক্ষেত্রে এটা একটা সার্ভিস আকারে নিয়ে যেতে পারেন। ইমিগ্রেন্টরা বাংলাদেশি ইমিগ্রেন্ট, পাকিস্তানি, ইন্ডিয়ান ইমিগ্রেন্টরা আপনার কাছ থেকে এসে সেই সার্ভিসটা ওরা নিয়ে যাবে, অ্যাকাউন্ট খুলবে। সেটার জন্য আপনি সার্ভিস করবেন। আপনি চাইলে অনলাইনে এই সেবাটা দিতে পারেন, চাইলে ফিজিক্যালি দিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি যদি পার ডে ১০ জন ইমিগ্রেন্টও পান, এই কেন্দ্রিক, ডকুমেন্ট কেন্দ্রিক, সেখানেও আপনি চিন্তা করে দেখেন যে আপনার আসলে কত টাকা ইনকাম হতে পারে। আপনি এই ৩ টা প্রসেসে যে প্রসেসেই আগান না কেন, যে ইনকামটা করবেন, আমার ধারণা সেটা পর্তুগালের বর্তমানে যে বেসিক সেলারি তার ৩ গুণের উপরে যাওয়ার কথা। ডিসিশন আপনার। আপনি স্কিলড হবেন কিনা? আপনি আসলে চাকরি খুঁজবেন, রেস্টুরেন্টে গিয়ে চাকরি খুঁজবেন। আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা আপনি ইউজ করে আপনার নিজের বস নিজে হবেন এবং আপনি স্বাবলম্বী হবেন। আপনার টিউশন ফি জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, বাংলাদেশে চাইতে না হয়। আপনি আসলে কোনটা করবেন এটা আপনার ডিসিশন। আজকে এই পর্যন্তই ছিল। আশা করি সামনের ভিডিওতে আরো কিছু বিষয় নিয়ে কথা বলব। এই জব রিলেটেড এই কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের ইউ স্টাডিজ সাপোর্ট এর ওয়েবসাইটে গিয়ে প্রি বুক এনরোল করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।